ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা পার্সেন্টেজের কিছু বিষয় নিয়ে অর্থাৎ WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল WBPSC এবং রিসেন্ট যে WBCS এক্সাম আছে তার প্রিলিমস এবং মেন্সে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেই সংক্রান্ত পার্সেন্টেজ সংক্রান্ত আজকে আমরা এর আগে 3টি ভিডিও আমরা আপলোড করেছি সিম্পলিফিকেশন সম্বন্ধে, যেমন WBSSC সিলেবাসের অন্তর্ভুক্ত। সেখান থেকে অন্ততপক্ষে 2 থেকে 3টি কোশ্চেন আসতে পারে। আমি মোটামুটি যে কোশ্চেনগুলো করিয়েছি ওর মধ্যে থেকেই হয়তো আসবে। তো দেখা যাক আজকে পার্সেন্টেজ নিয়ে আলোচনা করব। তো পার্সেন্টেজে আলোচনা করার আগে আমরা ধরে নেব যে তোমাদের বেসিক কনসেপ্টগুলো সাধারণত ক্লিয়ার হয়ে আছে। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পার্সেন্টেজের প্রথমে কিছু বেসিক কনসেপ্টগুলো দেখো। বলেছে যে একটি সংখ্যার 16.23% মূল সংখ্যাটির সাথে যোগ করলে সংখ্যাটি হয় 4956। আসল সংখ্যাটি কত বা মূল সংখ্যাটি কত? এই 16.23% এই সংখ্যাটিকে আমরা কি করবো, ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করব। তো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালুতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা কিন্তু আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি, সেটা দেখে নেবে। তো 16.23% এর ফ্র্যাকশন ভ্যালু কত না, 16.23% এর ফ্র্যাকশন ভ্যালু হবে 1/6। এবার দেখো সংখ্যাটির সাথে কত যোগ করলে একটি সংখ্যার 16.23% মূল সংখ্যাটির সাথে যোগ করলে, তার মানে মূল সংখ্যা কত, নিচেটা সবসময় ইনিশিয়াল নাম্বার বা হচ্ছে কি মূল সংখ্যা। তার মানে এই যদি হচ্ছে কি 6 হয় তার সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে কত হবে, সংখ্যাটা হবে কত না 7। আর মূল সংখ্যাটি কত হচ্ছে কি 6। তাহলে দেখো আমাদেরকে কি বলে দেওয়া আছে যে যোগ করলে পরে সংখ্যাটি হয় 4956। তাহলে ইনিশিয়াল নাম্বারটি কত 7 আর অ্যাকচুয়াল নাম্বারটি কত 4956। ঠিক আছে, তাহলে 7 ইউনিট মানে হচ্ছে 4956। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত না, 1 ইউনিটের ভ্যালু কত হবে না 4956 বাই হচ্ছে 7। 7 7 49, 0 7 8 56। 6 ইউনিটের ভ্যালু কত না, 6 ইউনিটের ভ্যালু হবে ইনটু 6। তাহলে 6 8 48, 4 শূন্য বসে হবে 6 7 42। তাহলে কথা হবে 4248। 4248 হবে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 16.23% একটা নাম্বার সাবট্রাক্টেড মানে কি বিয়োগ। যদি একটি সংখ্যা থেকে 6.23% বিয়োগ করা হয় তবে ফলাফল হয় 5670। তাহলে 6.23% এর আমরা কি করবো, আগে ফ্র্যাকশন ভ্যালু বার করব। 6.23% এর ফ্র্যাকশন ভ্যালু কত না, যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু যদি ইমিডিয়েট বার করতে না পারি তাহলে কি করব, 6 3 18 দিয়ে কত 20/3, তাকে কি করবো না 1/100 দিয়ে গুণ করবো। তাহলে ফ্র্যাকশন ভ্যালুটা পেয়ে যাবো 20 5 100 সমান কত হবে 1/15। তার মানে 1/15 হচ্ছে কি আমাদের সংখ্যাটা। তাহলে মূল সংখ্যাটা যদি 15 হয় তার থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে সংখ্যাটা দাঁড়ায় কত 14। নিচেটা সবসময় মূল সংখ্যা বা ইনিশিয়াল সংখ্যা প্রথমে যেটা দেওয়া ছিল তার থেকে 1/15 বিয়োগ করা হয়েছে, মানে 15 যদি মূল সংখ্যা তার থেকে 1 বিয়োগ করা হয়েছে তাহলে সংখ্যাটি দাঁড়ায় কত 14। আর মূল সংখ্যাটি কত না 15। তাহলে 14 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত না, 14 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত না, বিয়োগ করা হয়েছে 5670। তাহলে 14 ইউনিট রিপ্রেজেন্ট করছে 5970। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত না, 1 ইউনিটের ভ্যালু হলো 14 4 56 0 14 5 70 405। 15 ইউনিটের ভ্যালু কত না, 15 ইউনিটের ভ্যালু দাঁড়াবে 405 ইন্টু 15, মানে 15 5 75 15 4 60। তাই তো আসল সংখ্যাটি কত? আচ্ছা, অপশন কোডে সবকটাই ভুল দেওয়া আছে। অপশন কোডে 11 অঙ্কের অপশন দেওয়া রয়েছে নাকি? হ্যাঁ 11 অঙ্কের অপশন দেওয়া রয়েছে, সরি এক্সট্রিমলি সরি। যাই হোক, এটা হচ্ছে কি আর দাঁড়াবে হচ্ছে 6775। 11 অপশন 11 কোটার হচ্ছে অপশন সবকটাই হচ্ছে ভুল দেওয়া আছে। 11 অঙ্কের অপশন কোডে চলে এসেছে। যাই হোক, তাহলে কত হবে না, আসল সংখ্যাটি কত হবে না, আসল সংখ্যাটি হবে 6075। নেক্সট কোশ্চেন,
যদি একটি সংখ্যা 11.19% যোগ করা হয় তবে যোগফল 900 হয়। আসল সংখ্যাটি কত? 11.19% যোগ করলে 900 হয়। 11.19% এর ফ্র্যাকশন ভ্যালু বের করবো। ফার্স্টে আমরা 11.19% এর ফ্র্যাকশন ভ্যালু বের করবো, তাই না? 11.19% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? না 1/9 হবে। যদি না পারি 11/99 আর 100, 100/9, তার সঙ্গে 1/100 গুণ করে দেবো, 100 ক্যান্সেল হয়ে যাবে, 1/9 হয়ে যাবে। তাহলে 1/9 যোগ করলে পারে, মানে ইনিশিয়াল বা মূল সংখ্যাটি যদি 9 হয় তার সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে মূল সংখ্যাটি কত দাঁড়ায়? না 10। তাই তো, যোগ করলে আসল সংখ্যাটি হয় 900 বলে দেওয়া আছে। আসল সংখ্যাটি কত হয়? আসল সংখ্যাটি বলে দেওয়া হচ্ছে 900 হয়, তাই না? তার মানে 10 ইউনিট মানে হচ্ছে 900। এক ইউনিট মানে হচ্ছে 90। এক ইউনিট মানে 90। তাহলে আসল সংখ্যাটি কত? এক ইউনিট মানে হচ্ছে 90। তাহলে আসল সংখ্যাটি কত? আসল সংখ্যাটি কত? না 9 ইউনিট। আসল সংখ্যাটি কত? 9 ইউনিট। 9 ইউনিটের ভ্যালু কত? 90 ইন্টু 9। 9 9 কত? 81, 810। 810। If 64 is added in a number, then number became 157.17 of itself. Find the number. একটি সংখ্যার সাথে যদি 64 যোগ করা হয় তাহলে সংখ্যাটি দাঁড়ায় 157.17। দেখো 157.17%কে আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কিভাবে কনভার্ট করব? 157 হচ্ছে 1/7%। তো একে যদি আমরা পার্সেন্টেজটাকে যদি আমরা ভগ্নাংশটাকে পার্সেন্টেজটাকে যদি ভগ্নাংশে কনভার্ট করি তাহলে কি করে করব? তাহলে এখানে একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 100% প্লাস 57.17%, এই দুটো ভাগে আমরা ভাগ করে নিলাম। 100% এর ভ্যালু কত? 1 প্লাস না 57.17%। 57.17% মানে কত? 14.17% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 14.17% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে গিয়ে 1/7। তাহলে 57.17% 57.17% এর 4 গুণ, তাহলে এটারও 4 গুণ হয়ে যাবে। তাহলে 1/7 বলে তো 4 মানে হয়ে গেছে 4/7। তাহলে 57.17% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4/7। তাহলে এই দুটোকে যোগ করলে পরে কত হবে? 7 1 7 আর 4 11। তাহলে 11/4, সরি 11/7, 11/7। তার মানে ইনিশিয়াল বা মূল সংখ্যাটি যদি 7 থেকে থাকে তার মানে পরিবর্তন হয়েছে কত? না 64 যোগ করার পর হয়েছে কত? না 11। তাহলে ইউনিটে মূল সংখ্যাটা 7, তাই তো? কিছু যোগ করার পর 64 যোগ করার পর কত দাঁড়িয়েছে? না 11 ইউনিট। তাহলে মূল সংখ্যা যদি 7 ইউনিট হয় তাহলে যোগ করার পর 11 হলো, তাহলে কত ইউনিট বাড়লো? না 4 ইউনিট বাড়লো। আর অ্যাকচুয়াল কত ইউনিট বেড়েছে? না 64। 64 যোগ করা হয় সংখ্যাটা, তাহলে 4 ইউনিট মানেই হচ্ছে 64। এক ইউনিটের ভ্যালু কত? না এক ইউনিটের ভ্যালু কত হবে? না 64/4। তাহলে 4 1 4 4 16 4 64। আর মূল সংখ্যাটি কত? না 7 ইউনিট। 7 ইউনিটের ভ্যালু কত হবে? না 16 × 7। 16 7 কত? 112। তাহলে মূল সংখ্যাটি হবে কত আমাদের? 112। ঠিক আছে, ইনিশিয়াল সংখ্যাটি কত? না 112। নেক্সট কোশ্চেন, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 37.5% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ যদি 20% কমানো হয় তবে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা সংক্ষেপে কি লিখছি? না লেন্থ কত পার্সেন্ট বাড়িয়ে হয়েছে? না 37.12%। 37.12%কে যদি ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করি, 12.5% এর 3 গুণ হচ্ছে 37.12%। 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। তার মানে 37.12% এর পার্সেন্টেজকে আমরা যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে কথা হবে 3/8। ঠিক আছে, বৃদ্ধি করা হয় তবে তার বৃদ্ধি করা হয়। আর প্রস্থটা কত? না প্রস্থটা 20% কমে যায়, তার মানে ব্রেথ 20%। 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? না 20% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে যে 1/5। এবার দেখো ক্ষেত্রফল, এরিয়া, লেন্থ এন্ড ব্রেথ। এরিয়া কি হবে? না এরিয়া হবে কি লেন্থ ইনটু ব্রেথ।
লেন্থ কত না, লেন্থ প্রথমে ছিল 8, পরে লেন্থ কি বলেছে না 37.5% বৃদ্ধি করা হয়েছে। ইনিশিয়াল যদি 8 থাকে, পরে যদি 3 বাড়ে, তাহলে লেন্থ দাঁড়াবে কত না 11 ইউনিট। প্রথমে ছিল 8, তারপরে যদি লেন্থ বাড়ানো হয় তাহলে দাঁড়াবে কত 11। তারপরে কি বলেছে না ব্রেথ কত না হচ্ছে 20% কমানো হয়। তাহলে প্রথমে যদি প্রস্থ যদি 5 থাকে, তাহলে তার থেকে যদি 1 কমানো হয় তাহলে কত প্রস্থ দাঁড়ায়, তাহলে 4। তার মানে এরিয়া কত হবে না, এরিয়া হবে লেন্থ গুণিত ব্রেথ, তাহলে 8 5 কত 40, আর 11 4 কত হবে না 44। তাহলে এরিয়া মোটের উপর এরিয়া কি হলো, আগে ছিল 40 ইউনিট, এখন হলো 44 ইউনিট, বাড়লো কত না 4 ইউনিট বাড়লো। তাহলে ইনিশিয়াল কত ছিল না 4 ইউনিট বাড়লো, কতর মধ্যে বাড়লো 4 ইউনিট, না মোট প্রথমে তো ছিল ইনিশিয়াল তো ছিল 40 ইউনিট, তাহলে 40 এর মধ্যে 4 ইউনিট বাড়লো। তাহলে 4 এর 40, 4 এর 40 মানে কত 1 এর 10, 1 এর 10, 1 এর 10 মানে কত না 1 এর 10 মানে হচ্ছে যে 10%। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, ক্ষেত্রফল শতকরা 10% বাড়বে। ওকে, তো আমরা এইগুলোকে আমরা এইভাবে সলভ করব। ঠিক আছে, তো একটা পার্সেন্টেজে তো একটা বড় রকম থাকে অনেক সময়তে, যে এরিয়া আমরা তোমরা একটা শর্টকাট ফর্মুলা ব্যবহার করে থাকো, যে এটা বাড়লো তাহলে হচ্ছে কি এটা প্লাস, এটা হচ্ছে কি কমলো মানে এটা মাইনাস। তো যখন করতে যাও অনেক সময় ক্যালকুলেশন আছে, দুটো পার্সেন্টেজ দিলে ওই ফর্মুলাটা তাড়াতাড়ি হয়ে যায়, x + y / xy/100, তো ওই ফর্মুলাকে ব্যবহার করে তো তাড়াতাড়ি হয়। কিন্তু যদি কোনো দুটো বা তিনটে পার্সেন্ট যখন 2 এর অধিক পার্সেন্টেজ দেয়, ডেটা দেয়, যেমন 3টে পার্সেন্টেজ দিল, 4টে পার্সেন্টেজ দিল, সেক্ষেত্রে তখন কিন্তু এই মেথড x + y / xy/100, x + y + z + xy + yz + xz বাই 100, এইভাবে করতে গেলে কিন্তু একটু সময় লাগে, ক্যালকুলেটিভ হয়ে যায়। তো আমরা সেক্ষেত্রে ক্যালকুলেশনটাকে এড়ানোর জন্য আমরা এইভাবে করতে পারি, কারণ আমরা এরিয়াটা জানি যে লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ প্রথমে বাড়ানো হয়েছে আর ব্রেথ প্রথমে প্রস্থ প্রথমে কমানো হয়েছে। তাহলে ইনিশিয়াল পর্যায়ে ছিল এটা, কমা বা বাড়ার পর দাঁড়িয়েছে হচ্ছে কি এটা। তাহলে ক্ষেত্র ইনিশিয়াল পর্যায়ে ক্ষেত্রফল ছিল এটা, পরিবর্তন হওয়ার পর ক্ষেত্রফল দাঁড়িয়েছে এটা। তাহলে ক্ষেত্রফল কতটা বেড়েছে না 4 বেড়েছে, মানে 4 এর 40 বেড়েছে। 4 এর 40 মানে কত 1 এর 10, 1 এর 10 মানে কত 10%। নেক্সট কোশ্চেন, if the sides of a square is increased by 40%, find the percentage change in the area. একটি বর্গক্ষেত্রে বাহু 40% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফল কতটা পরিবর্তন হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি সাইড তার স্কয়ার, সাইড আর ক্ষেত্রফল কত না সাইডের স্কয়ার। এবার সাইড কত ছিল প্রথমে না, প্রথমে 40% বৃদ্ধি করা হয়েছে, তো 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত না, 40% এর ফ্র্যাকশন ভ্যালু আছে 20% মানে 1 এর 5, 40% মানে 2 এর 5। ঠিক আছে, তাহলে প্রথমে ইনিশিয়াল পর্যায়ে যদি 5 ইউনিট থাকে, পরবর্তীকালে 2 বাড়বে, হ্যাঁ বাড়বে। তাহলে প্রথমে যদি 5 ইউনিট থাকে, পরবর্তীকালে 2 বাড়লে হবে কি 7। এরিয়া কত ছিল ইনিশিয়াল পর্যায়ে 5 এর স্কয়ার না 25, 7 এর স্কয়ার কত না 50। তাহলে কতটা বাড়লো ক্ষেত্রফল না 24 বাড়লো, বাই কত না 50, এই সরি 24 বাই 24 বাই কত ইনিশিয়াল কত ছিল 25। এবার 1 এর 25, 1 এর 25 মানে কত 4%, তাহলে 1 এর 25 এর কত গুণ 24 বাই 25, 24 গুণ। তাহলে 1 এর 25 মানে যদি 4% হয়, তাহলে 4 * 24, 24 এর 25 আছে, তাহলে কত হবে 24 4 কত 96%। তাহলে কত পার্সেন্ট বাড়বে, শতকরা কিরূপ পরিবর্তন হবে না শতকরা 96% পরিবর্তন হবে। নেক্সট কোশ্চেন, if the radius of a circle is increased by 25%, then find the percentage change in its area. তো সার্কেলে রেডিয়াস মানে হচ্ছে কি ব্যাসার্ধ, একটি বৃত্তের ব্যাসার্ধ 25% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। তো 25% এর ফ্র্যাকশন ভ্যালু ফার্স্টে বার করব। 25% এর ফ্র্যাকশন ভ্যালু কত না, 25% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1 ইঞ্চি। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে রেডিয়াস হচ্ছে কি 1 আর বৃদ্ধি পেয়েছে কত না ক্ষেত্রফল কতটা পরিবর্তন হবে না, ক্ষেত্রফল পরিবর্তন হবে পাই আর স্কয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল পরিবর্তন হবে কত পাই আর স্কয়ার, ক্ষেত্রফল পরিবর্তন হবে কত পাই আর স্কয়ার। ওকে,
তো আর স্কয়ার আর কত হয় পাই আর স্কয়ার ক্ষেত্রফল। এবার রেডিয়াসটা প্রথমে ছিল কত না 25%, তাহলে 4 থেকে যদি 1 বৃদ্ধি পায় তাহলে কত হবে 4, তার থেকে যদি 1 বৃদ্ধি পায় তাহলে কত হবে 5। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হবে না পাই 4 স্কয়ার, আর এর মান কত 4, তো তার 4 স্কয়ার কত 16, তাহলে 16 পাই। আর পরবর্তীকালে পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে না পাই 5 স্কয়ার, 5 স্কয়ার মানে কত 25। তার মানে এটা 16 পাই আর এটা 25 পাই, তাহলে কত পাই বৃদ্ধি পেয়েছে না 9 পাই বৃদ্ধি পেয়েছে। পাইকে নিয়ে আমাদের ক্যালকুলেশন করা দরকার নেই, ভাঙার দরকার নেই, কারণ দুটোর মধ্যেই তো পাই আছে। তাহলে 16 পাই থেকে 25 পাই, তার মানে কত পাই বৃদ্ধি পেল না 9 পাই বৃদ্ধি পেল। তাহলে বৃদ্ধি পেলে কত না 9 পাই, ঠিক আছে, বাই হচ্ছে 16 পাই। তার মানে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত 9/16 বৃদ্ধি পেল। তাহলে 9/16 যদি বৃদ্ধি পায় তাহলে শতকরা কিলো পরিবর্তন হবে না। পার্সেন্টেজ ভগ্নাংশ আছে, এবার পার্সেন্টেজকে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা কত হবে না 4 4 16, 4 25 100, 25 9 কত 225 বাই 4। তাহলে কত হলো 4 5 20, 4 6 24। তাহলে কত পার্সেন্ট পরিবর্তন হবে না 56.14% বৃদ্ধি পাবে, ঠিক আছে। ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে না 56.14% বৃদ্ধি পাবে। এই কনসেপ্টটা বোঝানোর জন্য অপশনটা নাই, ঠিক আছে। তো আমরা এইভাবে সমাধান করব। নেক্সট কোশ্চেন দেখা যায়, if the base radius of a right circular cylinder is increased by 40% and its height reduced by 37.12%, find the percentage change in its volumes। যদি একটি লম্বাবৃত্তাকার সিলিন্ডারের ব্যাসার্ধ 40% বৃদ্ধি পায় এবং এর উচ্চতা 37.5% হ্রাস পায়, তাহলে আয়তনের শতকরা কত পরিবর্তন হবে। তার মানে প্রথমে আছে কি ব্যাসার্ধ রেডিয়াস, তারপরে কি আছে না উচ্চতা হাইট, তারপরে ভলিউম। ভলিউম কি না ভলিউম হচ্ছে কি পাই আর স্কয়ার দিচ্ছি, লম্বা বৃত্তাকার চোখ বা লম্বা বৃত্তাকার সিলিন্ডার লেখা আছে, সিলিন্ডার বা চোখ। 40% বৃদ্ধি পায় ব্যাসার্ধ, তাহলে 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত না 2 এর 5। না ইনিশিয়াল পর্যায়ে যদি 5 থাকে, পরে যদি 2 বাড়ে তাহলে কত হবে 7। আর 37.5% একটু আগেই আমরা করলাম, 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত না 37.5% হচ্ছে 12.5% এর 3 গুণ, 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত 1 এর 8, তাহলে তার 3 গুণ মানে কত 3 এর 8। তার মানে 3 এর 8 হ্রাস পায়। তার মানে প্রথমে যদি হচ্ছে 8 থাকে, হাইট যদি প্রথমে যদি 8 থাকে, তাহলে তার 3 হ্রাস পায়, তাহলে কত হবে 5 দাঁড়াবে। তাহলে এরিয়া কত হবে এই সরি ভলিউম কত হবে না ভলিউম হবে পাই আর স্কয়ার মানে কত 5 স্কয়ার মানে কত 25, 25 আর কত 200, তাহলে 200 পাই। 5 স্কয়ার 25, আর স্কয়ার বলেছে, আর এর ভ্যালু কত 5, তাহলে 5 স্কয়ার কত 25, 25 ইনটু 8 মানে কত 200, আর এটা কত হবে 5। 7 স্কয়ার কত 49, 49 ইনটু হচ্ছে 49 ইনটু 5, 49 ইনটু 5 মানে কত 49 ইনটু 5 মানে কি 245। তার মানে আয়তন ভলিউম বৃদ্ধি পাবে, কত ইউনিট বৃদ্ধি পাবে না 45 পাই বৃদ্ধি পাবে, 45 পাই বৃদ্ধি পাবে। তাহলে কতটা বৃদ্ধি পাবে না 45 পাই বৃদ্ধি পাবে। 45 পাই বাই হচ্ছে 200 ইনটু হচ্ছে 100, ঠিক আছে। এই সরি 45 পাই বৃদ্ধি পাবে, হ্যাঁ 200 পাই, তাই তো। তার মানে পার্সেন্টেজ পাই বাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে 45 বাই হচ্ছে 200, তাহলে 102 200, তাহলে 45 বাই 2 মানে কত হচ্ছে 22.5%, তাই না। 45 বাই 2 মানে কত না 22.5%। তাহলে শতকরা কি পরিবর্তন হবে আয়তন না আয়তন শতকরা 22.5% বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারলে কি হবে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে এবং সমাধান করা খুব ক্যালকুলেটিভ। পার্সেন্টেজকে যখন আমরা ভগ্নাংশে কনভার্ট করব না, ইউনিটটা ছোট হয়ে যায়, আর কোনো ছোট ইউনিটে ক্যালকুলেশন খুব একটা বড় হয় না, তাই না। শুধু শর্ট ট্রিক্স ব্যবহার করলে হবে না, শর্ট ট্রিক্স কিন্তু শর্ট টাইম দিতে পারে না। অনেক সময় ট্রিক্স থাকে, সেই ট্রিক্সও কিন্তু একটা মানে ক্যালকুলেটিভ হয়ে যায়, একটা মানে মনে হয় যেন হ্যাজার্ড টাইপের। তো শর্ট ট্রিক্স থেকেও আমরা কিভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করে শর্ট টাইমের মধ্যে সলভ করবো, তো শর্ট ট্রিক্স না শর্ট টাইমে অঙ্ক সলভ করতে হবে।
এক ব্যক্তি প্রতি মাসে তার আয়ের নির্দিষ্ট অংশ সঞ্চয় করে যাতে সে এক বছরে একটি গাড়ি কিনতে পারে। তাকে তার সঞ্চয় শতকরা কতটা বাড়াতে হবে যাতে তিনি 9 মাসে গাড়িটি কিনতে পারেন? ঠিক আছে, 9 মাসে কিনতে পারেন। এক বছরে সে একটা গাড়ি কিনতে পারে। এক বছর মানে কত মাস? 12 মাস। তার 12 মাসে একটা গাড়ি কিনতে পারে, কিন্তু সঞ্চয় বাড়িয়ে দিতে বলে যে কতটা বাড়ালে পারে সে 9 মাসে গাড়িটা কিনতে পারে। এখন এই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব? আমরা এই দুটোকে আমরা এলসিএম করব। এই দুটোকে এলসিএম করলে 12 আর 9 এলসিএম কত? না 36। তাহলে আমরা গাড়িটার দাম ধরে নিচ্ছি কত টাকা? না 36 টাকা। কতটা দাম ধরে নিলাম? 36 টাকা। এবার গাড়িটা যদি 12 মাসে যদি 36 টাকা জমায়, তাহলে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে? না 12 3 36, মানে 3 টাকা করে জমাতে হবে। আর সে যদি 9 মাসে যদি 36 টাকা জমাতে যায়, তাহলে তাকে প্রতি মাসে কত টাকা জমাতে হবে? না 9 4 36, তাহলে 4 টাকা করে জমাতে হবে। তার মানে 12 মাসে গাড়ি কিনতে গেলে 3 টাকা করে জমালেই হবে প্রতি মাসে, আর 9 মাসে কিনতে গেলে প্রতি মাসে তাকে হচ্ছে 4 টাকা করে জমাতে হবে। গাড়িটার দাম তো 36 টাকা। তাহলে তাকে কত টাকা হচ্ছে গিয়ে বাড়াতে হবে? না 1 টাকা বাড়াতে হবে। সেভিংস কত টাকা বাড়াতে হবে? 9 মাসে কিনতে গেলে 1 টাকা বাড়াতে হবে প্রতি মাসে সেভিংসটা। তাহলে 1 টাকা বাড়াতে হবে কতর মধ্যে? না ইনিশিয়াল কত ছিল? 12 মাসে 3 ছিল, তাহলে 1 এর 3 বাড়াতে হবে। 1 এর 3 মানে কত? না 1 এর 3 মানে হচ্ছে 33 পূর্ণ 1 এর 3 পাশে। তাহলে তাকে সেভিংস কতটা বাড়াতে হবে? না সেভিংস হচ্ছে গিয়ে 33 পূর্ণ শতকরা সঞ্চয় তাকে শতকরা কতটা বাড়াতে হবে? না শতকরা 33 পূর্ণ 1 এর 3% বাড়াতে হবে। তো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন। এক ব্যক্তি একটি সংখ্যাকে 3 এর 5 এর পরিবর্তে 7 এর 4 দ্বারা গুণ করেছে। গুণফল শতকরা কত করে? হ্যাঁ, এর আগে যে অঙ্কটা হলো, এর আগে যে এখানে কটা অঙ্ক করলাম, সেগুলো পার্সেন্টেজেরই অঙ্ক, কিন্তু আমরা এরিয়া বেস, আচ্ছা ক্ষেত্রফল, ভলিউম এর উপর যদি চেঞ্জেস আসে, শতকরা পরিবর্তন আসে, তাহলে কিভাবে সলভ করব সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করব। এখন এগুলো একটু নাম্বারের উপর বেস করে এই ক্যালকুলেশনগুলো, পার্সেন্টেজগুলো। এক ব্যক্তি 3 এর 5 এর পরিবর্তে 7 এর 4 দ্বারা গুণ করছে। গুণফল শতকরা কত পরিবর্তন হবে? তো 3 এর 5 এর পরিবর্তে 7 এর 4, একটা 3 এর 5 আর একটা হচ্ছে 7 এর 4। তো 3 এর 5 এর পরিবর্তে 7 এর 4 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে গুণফল শতকরা কত? সংখ্যাটা কত আমরা জানি না, সংখ্যাটাকে আমরা এখানে ধরব। এখানে এর লব কত আছে? 5, সরি এর হর কত আছে? 5, আর এর হর কত আছে? 4। তাহলে এই দুটো হরকে গুণ করো, 5 4 কত হলো? 20। তাহলে আমাদের 5 4 কত হলো? 20। তাহলে একে আমরা এই 20 3 এর 5, 5 4 20, তাহলে 4 3 কত? 12, আর 4 5 করি 7, 4 5 করি 5 7 কত? 35। ঠিক আছে, তাহলে গুণফল যদি 20 সঙ্গে যদি 3 এর 5 গুণ করা, সংখ্যাটি কত? না 3, আমি 20 ধরে নিলাম। 20 কি করে ধরলাম? না এই দুটোকে এলসিএম করলাম, 20 আমরা সংখ্যাটা ধরে নিলাম। তাহলে 20 সঙ্গে যদি 3 এর 5 গুণ করা হয়, তাহলে সংখ্যাটা পেতাম কত? আমরা 12 পেতাম। কিন্তু 3 এর 5 এর পরিবর্তে আমরা গুণ করেছি কত? 7 এর 4। তাহলে 7 এর 4 দ্বারা গুণ করলে পরে কত হবে? 4 5 20, 4 5 20, 5 7 35। তাহলে গুণফল গুণ করতে হবে। গুণফল কত পরিবর্তন হয়েছে? গুণফলটা বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে? না এটা থেকে এটা আমরা বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ করলে পরে কত হয়? না 3 আর হচ্ছে 23। 23 বেড়েছে কতর মধ্যে? না হচ্ছে 12 এর মধ্যে 23 বৃদ্ধি পেয়েছে। তো কত মধ্যে 23 বৃদ্ধি পেয়েছে? না 23 বৃদ্ধি পেয়েছে, না 12 এর মধ্যে 23 বৃদ্ধি। ঠিক আছে, তাহলে 23 এর 12, একে আমরা কিভাবে ভগ্নাংশে কনভার্ট করব? দুটো জিনিসে কনভার্ট করতে পারো, একে ইনটু 100 দিয়ে গুণ করতে পারো, অনেকে যেতে বুঝতে পারবে। আর যারা একটু বুঝতে পারবে, মাথা খাটাবে, 23 এর 12 মানে 23 এর 12 মানে হচ্ছে যে 24 এর 12 থেকে যদি আমরা 1 এর 12 বিয়োগ দিয়ে দিই, তাহলে 23 এর 12 হয়। 24 এর 12 থেকে যদি আমরা 1 এর 12 বিয়োগ দিয়ে দিই, তাহলে 23 এর 12 হয়। তাহলে 24 এর 12 মানে কত? না 24 এর 12 মানে হচ্ছে 200%। 24 এর 12 মানে কত? 200%। কারণ 12 2 24, 2 2 মানে কত? 200%। আর 1 এর 12 মানে কত? 1 এর 12 মানে হচ্ছে 8.5%। তাহলে হচ্ছে মাইনাস 8.5%। তাহলে 200 থেকে যদি আমরা 8.5 বিয়োগ দিয়ে দিই, তাহলে কত হবে? 191 পূর্ণ
191 পূর্ণ 2/3% হবে আমাদের সঠিক উত্তর। 191 পূর্ণ 2। ঠিক আছে, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা আজকে পার্সেন্টেজে নিয়ে এখানেই থাকলো। পার্সেন্টেজে কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব পরের দিনকে। ইলেকশন বেস পার্সেন্টেজে যে কোশ্চেনগুলো আসে ইলেকশন থেকে, ইলেকশন বেস পার্সেন্টেজ সংক্রান্ত কিছু সলভ আমরা করব। আজকে বেসিক কিছু কনসেপ্ট আমরা সলভ করলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে এখান পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে রহো, দেখতে থাকো ম্যাথ বাই কৌশিক রেজ। প্রত্যেকটি ধন্যবাদ।